আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দ্বিপদী বিস্তৃতির আরেকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে এই এক্সপ্রেশনটা একটু খেয়াল করি, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। a plus x হোল টু দি পাওয়ার n, এটাকে বিস্তৃতি করলে কি হয় সেটা আমরা জানি। আচ্ছা, a plus x এখানে কয়টা পদ? দুইটা পদ, তাহলে দুইটা পদের বিস্তৃতি হচ্ছে। তাহলে আমরা জানি পাওয়ার এবং পদের মধ্যে একটা সম্পর্ক আমরা গত ক্লাসে শিখেছি। আমরা দেখেছি পাওয়ার যা হয় পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়, তবে কন্ডিশন একটাই, এই পাওয়ারটা অবশ্যই ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে এখানে ন্যাচারাল নাম্বার, এখানে পাওয়ার কত? n, তাহলে এখানে কয়টা পদ হবে? n প্লাস 1টা পদ। আচ্ছা, তার মধ্যে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এভাবে সবার শেষে এটা হচ্ছে n প্লাস 1তম পদ। ওকে, আচ্ছা, এই এক্সপ্রেশন আমরা আরেকটা ব্যাপার খেয়াল করেছি যে এর পাওয়ার ক্রমান্বয়ে কমবে আর এক্স এর পাওয়ার ক্রমান্বয়ে বাড়বে। আচ্ছা, এর পাওয়ার প্রথমে কি ছিল? n, তারপরে কি হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 2, এভাবে অগ্রসর হয়ে সবার শেষে হচ্ছে a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার 0 সমান 1, এই কারণে এটা লিখিনি। আচ্ছা, এক্স এর পাওয়ার কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2, এভাবে সবার লাস্টে হচ্ছে x টু দি পাওয়ার n। এই ব্যাপারগুলো ছিল। ওকে, আচ্ছা, তাহলে এই এক্সপ্রেশন নিয়ে আজকে আমরা প্রথমে কাজটা করি। আচ্ছা, আমরা বলছি এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদকে আমরা টার্ম বলি, যাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। তাহলে প্রথম পদকে আমি প্রকাশ করছি t1 দিয়ে। তাহলে এখানে প্রথম পদ কত? a টু দি পাওয়ার n। আচ্ছা, দ্বিতীয় পদ কত? t2 সমান এই মানটা লিখলাম। তৃতীয় পদ কত? ঠিক এটা দেখে লিখলাম। ওকে, আচ্ছা, একটু কাজ করি, দ্বিতীয় এবং তৃতীয় পদের মতো করে প্রথম পদটাকে আমরা একটু সাজিয়ে লিখি। আচ্ছা, খেয়াল করি তো, NCR বলতে আমরা কি বুঝি? NCR বলতে আমরা বুঝি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। এই সূত্র আমরা জানি। আচ্ছা, আমরা NC0 সমান কি লিখতে পারি এই সূত্র প্রয়োগ করে? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 n মাইনাস 0 হোল ফ্যাক্টোরিয়াল। এই সূত্র প্রয়োগ করলাম। তাহলে n মাইনাস 0 হোল ফ্যাক্টোরিয়াল মানে কত? ফ্যাক্টোরিয়াল n। তাহলে এটা এবং এটা ক্যান্সেল, তাহলে থাকলো শুধু ফ্যাক্টোরিয়াল 0। আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0 মান হচ্ছে 1। তাহলে NC0 মানে কি হচ্ছে? 1। তাহলে 1 এর পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারবো? NC0। তাহলে এখানে আমি 1 এর পরিবর্তে NC0 ব্যবহার করলাম। আচ্ছা, এর উপর পাওয়ার কি ছিল? n। তাহলে এটাকে আমি n মাইনাস 0 লিখতে পারি। x, এখানে x নেই, তার মানে আমি এখানে কি লিখতে পারি? x টু দি পাওয়ার 0 লিখতে পারি। হলো, এটা এইভাবে লেখার কারণটা কি? সেকেন্ড এবং থার্ড টার্মের মতো করে সেটাকে সাজিয়ে লিখলাম, কারণ এখন আমরা এই টি এর সাথে এর একটা সম্পর্ক বের করার চেষ্টা করব। আচ্ছা, ভালো করে খেয়াল করি। প্রথমে খেয়াল করো তো, a এবং x এর পাওয়ারের যোগফল কত? n। a এবং x এর পাওয়ারের যোগফল কত? n। a এবং x এর পাওয়ারের যোগফল কত? n। এই n টাই। ওকে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এবারে খেয়াল করি তো, এখানে যখন 3 হচ্ছে তখন এখানে কত? 2। এখানে 2, তখন এখানে কত? 1। এখানে 1, এখানে কত? 0। ওকে, আচ্ছা, আমি প্রথম পদ হচ্ছে এটা, দ্বিতীয় পদ হচ্ছে এটা, তৃতীয় পদ হচ্ছে এটা, এভাবে চলমান। তাহলে আমি 8তম পদ বের করতে চাই এদের সম্পর্কটাকে অবজার্ভ করে। তাহলে বলো তো এখন 8তম পদ কি হবে? n c। এখানে 3 হলে এখানে হয় 2, এখানে 2 হলে এখানে হয় 1, এখানে 1 হলে এখানে হয় 0। তার মানে এখানে সবসময় 1 কম দেখা যাচ্ছে। তাহলে এখানে যদি r হয় তাহলে এখানে কি হবে? r মাইনাস 1। ওকে, আচ্ছা, এবার আসো, প্রত্যেকটার মধ্যে কি আছে? a এবং x আছে। আচ্ছা, দেখি তো এর উপর পাওয়ারটা কি? দেখো তো এখানে এর পাওয়ারটা কি? এই দুইটার বিয়োগফল। এর উপর পাওয়ার কত? এই দুইটার বিয়োগফল। এর উপর পাওয়ার কত? এই দুইটার বিয়োগফল। তাহলে এখানে এর পাওয়ার কি হবে? এই দুইটার বিয়োগফল হবে। তাহলে বিয়োগফল কি হবে? n মাইনাস r প্লাস 1 হলো। আচ্ছা, এবারে দেখি তো x এর পাওয়ারটা কি হচ্ছিল? x এর পাওয়ার এখানে দেখো তো, এখানে 2 হলে এখন তখন x এর পাওয়ার হচ্ছে 2, এখানে 1 হলে x এর পাওয়ার 1, আর এখানে 1 হলে, এখানে 0 হলে x এর পাওয়ার কত? 0। তাহলে এবারে বলো এখানে কত? তাহলে এই জিনিসটাই হচ্ছে x এর পাওয়ার, এখানে r মাইনাস 1, তাহলে x এর পাওয়ার হচ্ছে r মাইনাস 1। তাহলে এটা কততম পদ? 8তম পদ। ঠিক একইভাবে যদি আমি r প্লাস 1তম পদ বের করি তাহলে কি হবে দেখি তো? n c। r প্লাস 1তম পদ মানে কি? এখানে কি হয়? এখানে সবসময় 1 কম হয়। তাহলে এখানে r প্লাস 1, তাহলে 1 কম হলে কত হবে? r। আচ্ছা, এবার এর উপর পাওয়ার কি হয়? এই দুটো বিয়োগফল হয়, তাহলে কি হবে? n মাইনাস r। x এর উপর পাওয়ার কি হয়? x এর উপর পাওয়ার হয় এই সংখ্যাটা, এই লিখে ফেললাম।
কি এই এক্সপ্রেশনগুলোকে ফলো করে আমি r তম পদ বের করলাম, r+1 তম পদ বের করলাম। এই r+1 তম পদ একেই বলা হচ্ছে সাধারণ পদ। কার? এই দ্বিপদী বিস্তৃতির। এই দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে এই মান। এই r+1 তম পদকেই বলা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। আর এটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা এক্সপ্রেশন। এটাকে ব্যবহার করে আমরা সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কি পেলাম? দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ কাকে বলা হচ্ছে? r+1 তম পদকে। এই r+1 তম পদ সমান কি হলো? ncr a⁻n - x⁴ তাহলে এখানে r+1 হলে এখানে কি হবে? 1 কম হবে। আর এর উপর পাওয়ার কি হবে? এই দুইটার বিয়োগফল হবে। আর x উপর পাওয়ার কি হবে? x উপর পাওয়ার হবে এটি। হয়ে গেল। তাহলে এই r+1 তম পদকে কি বলা হয়? সাধারণ পদ বলা হয়। কার বলা হয়? দ্বিপদী বিস্তৃতি। তাহলে এই দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে এই এক্সপ্রেশনটা, যাকে আমরা r+1 দিয়ে প্রকাশ করি। হলো? আচ্ছা, এবারে খেয়াল করি, ঠিক এটা দিয়ে আমরা আজকে সমস্ত অঙ্কগুলো সলভ করব। পরে আমরা দেখব আমরা কি কি অঙ্ক করতে পারি, সেটা পরে দেখব। আচ্ছা, এখান থেকে আর কি বের করা যায় খেয়াল করি। এটা a+x⁴n এর জন্য সাধারণ পদ হচ্ছে এটা। তাহলে a-x⁴n এর জন্য কি হয় একটু দেখি তো। আচ্ছা, a-x⁴n কে যদি এর মতো সাজিয়ে লিখি, তাহলে দেখো তো এখানে প্লাস সাইন দিয়ে এভাবে সাজিয়ে লিখলাম। তাহলে এখানে x এর জায়গায় আছে -x। তাহলে a+x⁴n এটাকে এই ফরম্যাটে নিয়ে গেলাম। আচ্ছা, বলো তো a+x⁴n সাধারণ পদ কত? ncr a⁻n - r x⁴। এখানে x বলতে কাকে বোঝায়? -x - x⁴। আচ্ছা, -x এর মধ্যে কি আছে? -1 × x, -1 এর উপর পাওয়ার কত? r। এটাকে আলাদা করলাম, তাহলে একইভাবে লেখা যায়। তাহলে এটা কার সাধারণ পদ? এটা হচ্ছে a-x⁴n এর সাধারণ পদ। হলো? আচ্ছা, যদি এভাবে থাকে 1 + x, তারপরে এখানে এর মান কত? 1। জাস্ট এখানে এর মান 1 বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে? ncr x⁴। তাহলে আমরা কি পেলাম? আমরা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ পেলাম। সেই সাধারণ পদকে কি দিয়ে প্রকাশ করা হয়? r+1 দিয়ে r+1 দিয়ে প্রকাশ করা হয়। এটা সমান কি? ncr a⁻n - r x⁴। তাহলে এর উপর পাওয়ার কি হয়? এই দুইটার বিয়োগফল হয়। x এর উপর পাওয়ার কি হয়? এখানে নিচে যেটা আছে সেটা x এর পাওয়ার হয়। আর এখানে এই সংখ্যাটা কিভাবে হয়? এখানে যা হবে তার চেয়ে 1 কম হবে। হলো? তাহলে এটাই হচ্ছে সাধারণ পদ। এখন আমরা দেখব এই সাধারণ পদ দিয়ে আমরা কি কি করতে পারি। এর পরে অংশ আমরা দেখব। ওকে, এখন আমরা দেখব এই সাধারণ পদ দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। আচ্ছা, খেয়াল করো, প্রথমে আমরা পদ নির্ণয় করতে পারি। কেমন? একটু খেয়াল করো। প্রশ্ন করা হচ্ছে যে এই বিস্তৃতির পঞ্চম পদ নির্ণয় করো। কয় নাম্বার পদ বের করতে হবে? 5 নাম্বার পদ। আচ্ছা, যে বিস্তৃতি করতে হবে সেটা একটা দ্বিপদী বিস্তৃতি, কারণ এখানে কয়টা পদ? 2টা পদ। আচ্ছা, দেখি এই বিস্তৃতির পাওয়ার কত? 12। এটা একটা ন্যাচারাল নাম্বার। তাহলে পাওয়ার যেহেতু 12, আমরা জানি পাওয়ার এবং পদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে এই বিস্তৃতির মোট পদ কয়টি? 13টি। তাহলে এই 13টি পদের মধ্যে কয় নাম্বার পদ বের করতে হবে? 5 নাম্বার পদ বের করতে হবে। আচ্ছা, দেখি আমি বলেছি যে এই সাধারণ পদ দিয়ে আমরা পদ নির্ণয় করতে পারি। দেখি তো, a+x⁴n এই বিস্তৃতির সাধারণ পদ আমরা কি জানি? সাধারণ পদ আমরা জানি tr+1 সমান কত? ncr a⁻n - r x⁴। এখানে n এর পরিচয় কি? n হচ্ছে a+x⁴n এর যে পাওয়ার সেই পাওয়ারটা। আর মানে সেটা বুঝতে পেরেছো। আর এখানে আর এর উপর পাওয়ার কি হয়? এই দুইটার বিয়োগফল। আর x এর পাওয়ার কি হয়? এখানে যে rটা হয় সেই rটা এখানে x এর পাওয়ার হয়। আচ্ছা, ওকে, r+1 তম পদ হচ্ছে এটা। তাহলে এখন আমরা এই বিস্তৃতির জন্য আমরা কোন পদ বের করব? পঞ্চম পদ বের করব, অর্থাৎ আমাকে t5 বের করতে হবে। আচ্ছা, t5 কে আমি এই ফরম্যাটে লিখতে পারি 4 + 1। তাহলে এখন বলো তো r এর জায়গায় কি হচ্ছে? 4 হচ্ছে। আচ্ছা, তাহলে tr+1 সমান যদি এটা হয়, তাহলে t4 + 1 সমান কি লেখা যাবে? এটা কোন বিস্তৃতির জন্য করছি? এই বিস্তৃতির জন্য। এই বিস্তৃতির পাওয়ার কত? 12। তার মানে n মানে কত? 12। ncr এই সূত্র ফলো করছে। ncr n মানে হচ্ছে 12, r মানে হচ্ছে 4। আচ্ছা, a মানে কত? a মানে হচ্ছে প্রথম পদ হচ্ছে 3x/4। তাহলে 3x / 4 হোল টু দি পাওয়ার, এই দুইটা ডিফারেন্স কত? 12 - 4।
n মাইনাস r, তারপরে কত দ্বিতীয় পদ কত 4/3x হোল টু দি পাওয়ার r মানে কত, r মানে হচ্ছে 4 করলাম। বাকিটা ক্যালকুলেশন করা, 12 থেকে 4 গেলে কত 8, তাহলে আমি কনস্ট্যান্টকে আলাদা করলাম, x কে আলাদা করলাম, x এখানে পাওয়ার হচ্ছে 8 আর এখানে পাওয়ার হচ্ছে 4, আর এখানে কনস্ট্যান্ট কত 4/3, তার পাওয়ার কত 4। বাকিটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে এটা কয় নাম্বার পদ বের হলো, 5 নাম্বার পদ। এই যে কাজটা করলাম কার সাহায্য নিয়ে করলাম, সাধারণ পদের সাহায্য নিয়ে করলাম। তাহলে সাধারণ পদের সাহায্য নিয়ে কি নির্ণয় করা যায়, পদ নির্ণয় করা যায়। স্পেসিফিকলি বলে দিবে যে ওই নাম্বার পদ বের করো, তাহলে কার সাহায্য নিয়ে করা যাবে, সাধারণ পদের সাহায্য নিয়ে করা যাবে। দেখি আরেকটা অঙ্ক খেয়াল করি, বলা হচ্ছে এই বিস্তৃতির n তম পদ নির্ণয় করতে হবে। আচ্ছা, এই বিস্তৃতি পাওয়ার কত, ট্রাইসেন, তাহলে এখানে কয়টা পদ হবে, ট্রাইসেন প্লাস 1, তাহলে কয় নাম্বার পদ বের করতে হবে, n-তম পদ বের করতে হবে। আচ্ছা, আমরা সাধারণ পদ কি জানি, এই বিস্তৃতির জন্য সাধারণ পদ জানি NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। আচ্ছা, আমাকে কয় নাম্বার পদ বের করতে হবে, n-তম পদ, তাহলে আমাকে Tn বের করতে হবে। আচ্ছা, Tn কে আমি এই ফরম্যাটে লিখতে পারি কিনা, n মাইনাস 1 প্লাস 1 লিখলে এটা হয়, তাহলে এখন r মানে কি হচ্ছে, r মানে হচ্ছে n মাইনাস 1। ওকে, আচ্ছা, তাহলে কোন বিস্তৃতির জন্য করতে হবে, এই বিস্তৃতি, তাহলে এই বিস্তৃতি n মানে কত, ট্রাইসেন, তাহলে দেখো ট্রাইসেন c আর r মানে কত n মাইনাস 1, তারপরে কি x টু দি পাওয়ার, x এখানে প্রথম পদ কত x, তারপর পাওয়ার কি হবে এই দুটার বিয়োগফল, তাহলে ট্রাইসেন মাইনাস n প্লাস 1, তারপর দ্বিতীয় পদ কত মাইনাস 1/x স্কোয়ার, তারপর পাওয়ার কত হবে এই মানটা r মানে কত n মাইনাস 1 হলো। এবারে খেয়াল করো, এটাকে আমরা কি করতে পারি, সূত্র করতে পারি, NCR এর সূত্র অ্যাপ্লাই করলাম, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, n মানে ট্রাইজেন আর r মানে হচ্ছে n মাইনাস 1, সূত্র অ্যাপ্লাই করলাম। x এর উপর পাওয়ার কত, ট্রাইজেন মাইনাস n মানে কত ট্রাইজেন, আর এখানে পাওয়ার কত আছে নিচে 2, তাহলে একসাথে করে সব করলাম, ট্রাইজেন প্লাস 1 মাইনাস 2, আর এখানে মাইনাস উপর পাওয়ার কত n মাইনাস 1 করলাম। এরপর বাকিটা ক্যালকুলেশন করে এটা করলাম, তাহলে এটা কার পদ, এই বিস্তৃতির n-তম পদ হলো। আচ্ছা, এবারে খেয়াল করো, তাহলে আমরা কি সাধারণ পদের সাহায্য নিয়ে কি বের করতে পারি, পদ নির্ণয় করতে পারি, নির্দিষ্ট পদ বের করতে পারি। আচ্ছা, এবারে বলা হচ্ছে এই বিস্তৃতিতে শেষের তৃতীয় পদ নির্ণয় করো। পদ নির্ণয় করতে বলেছে, কোন দিক থেকে বের করতে বলেছে, শেষের 3 নাম্বার পদ। আচ্ছা, দেখি তো যে বিস্তৃতি বের করতে হবে সে বিস্তৃতির পাওয়ার কত 8, তাহলে পদ কয়টা হবে, 9টা হবে। তাহলে শেষ দিকে দেখি তো 3 নাম্বার পদ কত হয়, 9 8 7, এই 3 নাম্বার পদ এটা, তবে তোমাকে 7 নাম্বার পদ বের করতে হবে। কয় নাম্বার পদ, তাহলে এই বিস্তৃতির 7তম পদ বের করতে হবে। তা 7তম পদ বের করা মানে কি বের করা, T7 বের করা, তাহলে T7 এই ফর্মুলা দিয়ে বের করা যায় না, তাহলে এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। ওকে, ওকে, এখন আমরা এই সাধারণ পদ দিয়ে আর কি করতে পারি, আমরা সহগ নির্ণয় করতে পারি। বিষয়টা কি, সহগটা কি, যেমন x এর সহগ কি, x এর সহগ হচ্ছে x কে বাদ রেখে বাকি যা থাকবে সেটাই হচ্ছে x এর সহগ। এই x এর সহগ হচ্ছে এটাকে বাদ রেখে বাকি যা থাকবে সেটা হচ্ছে সহগ। আচ্ছা, তাহলে কি করতে পারি, আমরা সাধারণ পদ এর সাহায্য নিয়ে সহগ নির্ণয় করতে পারি। আচ্ছা, দেখি একটা অঙ্ক খেয়াল করি, বলা হচ্ছে যে এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করো। আচ্ছা, প্রথম প্রশ্ন, x টু দি পাওয়ার 18 এটা কয় নাম্বার পদে আছে সেটা আমি জানি না, আমার প্রথম টার্গেট হবে আগে এটা কয় নাম্বার পদে আছে সেটা বের করে আনা। সেটা যদি বের করতে পারি তাহলে আমি সহগ নির্ণয় করতে পারবো। তাহলে সহগ নির্ণয় করার প্রথম কাজ হচ্ছে যার সহগ নির্ণয় করতে হবে সে কয় নাম্বার পদে আছে সেটা আগে বের করে আনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার r+1তম পদে আমার x টু দি পাওয়ার 18 এটা বিদ্যমান। আচ্ছা, দেখি, তাহলে আমি r+1তম পদ, আমরা জানি r+1তম পদ বের করার সূত্র কি, NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। nটা কি, nটা হচ্ছে যে বিস্তৃতির ব্যবহার করবো সেই বিস্তৃতির পাওয়ার, তাহলে এখানে বিস্তৃতির পাওয়ারটা কত 15, তাহলে n মানে হচ্ছে 15, তাহলে r এর মান আমি জানি না,
তাহলে 15r, মানে হচ্ছে প্রথম পদ কত x², তাহলে এর পাওয়ার কি হয়, এই দুইটা ডিফারেন্স 15 - r। দ্বিতীয় পদ কত 3a/x, তার পাওয়ার কি হবে, এখানে নিচে যা থাকে সেটা হচ্ছে তার পাওয়ার, দ্বিতীয় পদের পাওয়ার লিখলাম। তাহলে আমরা বলেছি r+1তম পদে কে বিদ্যমান, x⁻18 বিদ্যমান। আচ্ছা, আমি r+1তম পদ বের করলাম এই বিস্তৃতির জন্য। আচ্ছা, এখন কি করছি, আমি x আলাদা করছি, কনস্ট্যান্ট আলাদা করছি। দেখি তো কনস্ট্যান্ট কোথায় আছে, কনস্ট্যান্ট এখানে আছে 3a, তার উপর পাওয়ার r, এটাকে আলাদা করলাম। আচ্ছা, x এর পাওয়ার কত 2, আর এখানে হচ্ছে 15 - r, তাহলে পাওয়ার গুণ হচ্ছে 30 - 2r। আর এখানে কত আছে, x এর উপর পাওয়ার আছে, এখানে নিচে হচ্ছে r, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়, হলো। তাহলে কি দাঁড়ালো, এখানে ক্যালকুলেশন করলে 2r - r মানে হচ্ছে twice r। ওকে, তাহলে আমি r+1তম পদ এটাকে মোটামুটি ক্যালকুলেশন করে একটা অবস্থায় নিয়ে এলাম। আমরা বলেছি r+1তম পদে কে বিদ্যমান, x⁻18 বিদ্যমান। এখানে x⁻18, তার মানে এটা হচ্ছে আমার x⁻18, যেহেতু বলেই দিয়েছে r+1তম পদে কে আছে, x⁻18, তার মানে এটা হচ্ছে x⁻18। তাহলে x⁻18 কখন হবে, এই মানটা সমান যদি 18 হয় তখনই কি হবে, এটা x⁻18 হবে। তাহলে আমি কি 30 - 3r সমান কি বলতে পারি, 18 বলতে পারি। তাহলে এখান থেকে r এর মান কত পাচ্ছি, 4। তাহলে আমি r এর মান পেয়ে গেলাম 4। এবারে বলো x⁻18 কি বের করতে হবে, সহগ। তাহলে এই x⁻18 এর সহগ হচ্ছে আমার এই অংশটা, তো এই অংশের সহগ আমি বের করতে পারি, কারণ এখন আমি r এর মান জানি। আমার r এর মান কত 4, এই r এর মানটা 4 বসিয়ে দিচ্ছি। কার সহগ, x⁻18 এর সহগ। তাহলে কি হচ্ছে 15c4, r মানে হচ্ছে 4, 3a⁴। এটাই আনসার। তার মানে কি, সাধারণ পদের সাহায্য নিয়ে আমরা সহগ নির্ণয় করতে পারি। তাহলে সহগ নির্ণয় করার জন্য প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে সেটা কয় নাম্বার পদে বিদ্যমান সে পদটাকে বের করে আনা। সেখান থেকে আমরা r কে পেয়ে যাব, তারপর r এর মান ব্যবহার করে আমি সহগটা নির্ণয় করব। ওকে, তাহলে পরে আরেকটা অঙ্ক দেখি। বলা হচ্ছে এই বিস্তৃতির x⁻−2 এর সহগ নির্ণয় করো। আমি জানি না এটা কয় নাম্বার পদে আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা কয় নাম্বার পদে আছে সেটা বের করে আনা। আমি ধরলাম r+1তম পদে আমার x⁻−2 বিদ্যমান। তাহলে কোন বিস্তৃতির জন্য করতে হবে, এই বিস্তৃতি n এর মান কত 10, তাহলে r+1তম পদ কি হবে 10cr, আর তো আমি জানি না। a মানে কত, প্রথম পদ 2x, তাহলে প্রথম পদের পাওয়ার কি হয়, এই দুইটার বিয়োগফল 10 - r। দ্বিতীয় পদ কত -1/x²√3, তারপর পাওয়ার কি হবে, এই rটা এখানে পাওয়ার হবে, হলো। এখন x আলাদা করব, কনস্ট্যান্ট আলাদা করব। কনস্ট্যান্ট এখানে আছে 2, তার উপর পাওয়ার 10 - r, তারপর এখানে কনস্ট্যান্ট আছে 1/√3, তারপর পাওয়ার r, তারপর এখানে মাইনাস আছে, -1 এর উপর পাওয়ার হচ্ছে r, এগুলো আলাদা করলাম। x এর পাওয়ার হচ্ছে 10 - r, আর এখানে x এর পাওয়ার হচ্ছে পাওয়ার গুণ হচ্ছে twice r, তার মানে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। আচ্ছা, তার মানে এখানে ক্যালকুলেশন করলে কি হবে 10 - twice r। আমরা বলেছি r+1তম পদে কে বিদ্যমান, x⁻², এটা হচ্ছে আমার x⁻²। এটা কখন হবে, যদি 10 - twice r সমান যদি -2 হয়। তার মানে কি, এখানে ক্যালকুলেশন করলে r এর মান কত পাচ্ছি 4। আমাকে কি বের করতে হবে, এর সহগ নির্ণয় করতে হবে। এর সহগটা কত, এই অংশটা, তাহলে এখানে কি বসাতে হবে, 4 বসাতে হবে। তাহলে 4 বসালে এই সহগটা পেয়ে যাচ্ছি, হয়ে গেল। তাহলে সহগ নির্ণয় করতে পারি কার সাহায্য নিয়ে, সাধারণ পদের সাহায্য নিয়ে। তাহলে সহগ নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে, সেটা কয় নাম্বার পদে বিদ্যমান আগে সেটা বের করতে হবে। তার সাহায্য নিয়ে আমি r কে পেয়ে যাব। তাহলে r কে ব্যবহার করে তারপর আমরা কি বের করতে পারি, সহগ বের করতে পারি। তাহলে এভাবে সাধারণ পদের সাহায্য নিয়ে কি করা যায়, সহগ নির্ণয় করা যায়। সহগের উপর আমরা আর বেশ কয়েকটা অঙ্ক করব এরপরে। আচ্ছা, সাধারণ পদের সাহায্য নিয়ে কিভাবে সহগ নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। এখন সহগ রিলেটেড কিছু অঙ্ক, আরো কিছু অঙ্ক আমরা দেখব। এখন হচ্ছে বিভিন্ন মান নির্ণয় করতে হবে। একটা ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশনের সাহায্য নিয়ে আমাকে মান নির্ণয় করতে হবে। দেখি ব্যাপারটা কেমন। বলা হচ্ছে এই বিস্তৃতির n এর মানটা নির্ণয় করতে হবে। কখন, যদি x⁻7 এবং x⁻8 এর সহগ সমান হয়। ঠিক একই নিয়মের আরেকটা অঙ্ক খেয়াল করো। এই বিস্তৃতির r এর মান নির্ণয় করতে হবে কখন, যদি x⁻r এবং x⁻r+1 এর সহগ সমান হয়।
তার মানে কি সহগ দেওয়া আছে, সহগ অর্থাৎ তোমার একটা ইনফরমেশন দেওয়া আছে, তার সাহায্যে নিয়ে তোমাকে কি করা, মান নির্ণয় করা। আচ্ছা দেখি অঙ্কগুলো কিভাবে করতে হয়। আচ্ছা এই বিস্তৃতি প্রথমে কাজ করব, এই বিস্তৃতি r+1তম পদ বের করব। আচ্ছা এখানে a মানে কত, 3, প্রথম পদ হচ্ছে 3 আর দ্বিতীয় পদ হচ্ছে x/2। আচ্ছা পাওয়ার হচ্ছে n, তাহলে r+1তম পদ কি হবে, n c r, আমি r কি সেটা জানি না, a টু দি পাওয়ার a মানে হচ্ছে 3 আর এদের ডিফারেন্স তার উপর পাওয়ার, আর দ্বিতীয় পদ হচ্ছে x/2, ওকে, তার উপর পাওয়ার হবে এই সংখ্যাটা, লিখলাম। আচ্ছা এবার এটাকে একটু আমি সিম্পলিফাই করি, কনস্ট্যান্ট আলাদা করি, 3 এর উপর পাওয়ার হচ্ছে n - r, এটা আলাদা, 2 এর উপর পাওয়ার হচ্ছে r, এটাকে এইভাবে লিখলে হবে -r, x এর উপর পাওয়ার হচ্ছে r, ওকে লিখলাম। কি এটা হচ্ছে এই বিস্তৃতি r+1তম পদ। আচ্ছা এবার কি x⁷ যদি হতে হয়, এটা যদি x⁷ হতে হলে r এর মান কত হওয়া উচিত, 7। তাহলে এই r+1তম পদ, এই পদে যদি x⁷ থাকে তাহলে r সমান কি হবে, সেটা 7 হবে। তাহলে x⁷ যদি হয় তাহলে এর বাকিটা তার কি হবে, সহগ হবে। তাহলে আমরা কি পাই, x⁷ এর সহগ কত পাচ্ছি, এখানে r এর ভ্যালু আমি 7 বসালাম, তাহলে এটা হচ্ছে সহগ, কার সহগ, x⁷ এর সহগ হলো। আচ্ছা এখন কার সহগ বের করতে পারি, x⁸। আচ্ছা এখানে যদি x⁸ থাকতে হয় তাহলে r কে কত হওয়া উচিত, r কে 8 হওয়া উচিত। তাহলে বাকিটা কি হবে, তার সহগ হবে। তাহলে আমি r এর ভ্যালু যদি 8 বসাই তাহলে সেটা x⁸ এর সহগ হচ্ছে, ঠিক সেই কথাই লিখলাম, x⁸ এর সহগ কখন, যদি r সমান 8 হয়। তাহলে এখানে r এর ভ্যালু 8 বসালাম, তাহলে x⁸ এর সহগ পেলাম। এখন কি বলা হচ্ছে, x⁷ এবং x⁷ এর সহগ সমান, এই দুইটা সহগ সমান, তাহলে প্রশ্ন মতে এত সমান এত লেখা যাবে। এবার খেয়াল করো, এখানে 3 কে আমি দুইটা অংশে ভাগ করলাম, 3n, তারপর হচ্ছে 3 ইনভার্স এর r হবে, সরি কোনটা, এখানে এটাকে দুইটা অংশে ভাগ করছি, 3n ইন্টু 3 ইনভার্স 7, ওকে, বাকিটা লিখলাম। আর এই পাশে কি আছে দেখো, এটাকে দুইটা অংশে ভাগ করে লিখলাম, আর কিছু না। এবার আসো n/c/r এর সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়, করলাম। 3n উভয় দিকে ক্যান্সেল, 3 ইনভার্স 7 ক্যান্সেল, এখানে থাকে 3 ইনভার্স 1, 2 ইনভার্স 7 ক্যান্সেল, এখানে থাকে 2 ইনভার্স 1, ওকে। তাহলে আর এখানে n/c8 ফর্মুলা করলাম। আচ্ছা এখন দেখি উভয় দিকে কাকে ক্যান্সেল করা যায়, ফ্যাক্টোরিয়াল n ক্যান্সেল করা যায়। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 লিখতে পারি, n-7 হোল ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে n-7 ইন্টু n-8 হোল ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এগুলো তোমরা বুঝছো আশা করি। এখন উভয়দিকে কাকে ক্যান্সেল করা যায়, 8 হোল ফ্যাক্টোরিয়ালকে ক্যান্সেল করা যাবে, এখানে ফ্যাক্টোরিয়াল 7কে ক্যান্সেল করা যাবে, তাহলে থাকলো কি, এখানে 8 আর এখানে হচ্ছে 6, কারণ 3 দুগুণ 6, নিচে যদি নামিয়ে লিখি তাহলে 6 কত, 48, কার মান, n-7 এর মান, n-7, তাহলে এখানে সাইড পরিবর্তন করে n এর মান কত পাচ্ছি, 55 বের হয়ে গেল, ওকে। আচ্ছা তাহলে এবারে একই নিয়মে আরেকটা অঙ্ক করে দেখি। এখানে বলা হচ্ছে যে এই বিস্তৃতির কার কার সহগ সমান, x⁴r এবং x⁴r+1 এর সহগ সমান। আচ্ছা দেখি এই বিস্তৃতির সাধারণ পদ বের করি। তো সাধারণ পদ বের করলে এখানে n মানে কত, 2n+1, r মানে কত সেটা আমি জানি না, a মানে কত, 1, তাহলে এর উপর পাওয়ার কি হবে, এদের ডিফারেন্স 2n+1 - r, আর x এর উপর পাওয়ার কি হবে, এখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে x এর পাওয়ার, লিখলাম। তাহলে 1 এর উপর যাই থাক সেটা 1ই হবে, সো এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো, x⁴r। তাহলে কার সহগ বের করতে হবে ফার্স্টে, x⁴r এর সহগ। তাহলে x⁴r এর সহগ কি, এটা 2n+1 কম্বিনেশন r। এখন কার সহগ দরকার, x⁴r+1। আচ্ছা এখানে কি হলে সেটা x⁴r+1 হয়, আর এর ভ্যালু যদি r+1 হয়, তাহলে r এর ভ্যালু যদি r+1 হয় তখন এটা কি হবে, x⁴r+1 হবে। তাহলে তখন এখানে কি হবে, r+1, তাহলে এটা কার সহগ হবে, তখন x⁴r+1 এর সহগ হবে। তাহলে x⁴r+1 এর সহগ কত, 2n+1 কম্বিনেশন r+1 লিখলাম। এখন কি বলা হচ্ছে, এই দুটো সহগ কেমন হবে, সমান হবে। তাহলে প্রশ্ন মতে এত সমান এত লেখা যাবে। আমরা একটা সূত্র জানি, কম্বিনেশনে পড়েছি আমরা একাদশে, n কম্বিনেশন x ইকুয়াল টু n কম্বিনেশন y হলে x প্লাস y সমান কি, n। তাহলে এখানে দেখো n মানে হচ্ছে 2n+1, তাহলে n কম্বিনেশন x ইকুয়াল n কম্বিনেশন y, তাহলে কি বলতে পারি,
এক্স প্লাস ওয়াই, এক্স মানে হচ্ছে আর, ওয়াই মানে হচ্ছে আর প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই সমান এন, এন মানে হচ্ছে 2n প্লাস ওয়ান। তাহলে ক্যালকুলেশন করো, উভয় দিকে 1 ক্যান্সেল, আর 2r হলো, উভয় দিকে 2 ক্যান্সেল, আর এর মান কত n, তার মানে আর এর ভ্যালু কত বের হলো, n বের হলো। তাহলে কি হলো, সহগকে ব্যবহার করে মান নির্ণয় করা। আর সহগকে যখন ব্যবহার করছি তখন কিন্তু আমরা সাধারণ পদকে ব্যবহার করছি, সাধারণ পদের সাহায্য নিয়েছে। এই ঠিক এইরকম আর কয়েকটা অঙ্ক আমরা এখন দেখব। আচ্ছা, এখন বলা হচ্ছে কি এই বিস্তৃতির 2r প্লাস 4তম পদ এবং r মাইনাস 2তম পদের সহগ সমান। যদি তাই হয় তাহলে r এর মান কত হবে? ওকে, আচ্ছা, তাহলে এই বিস্তৃতি কততম পদ বের করতে হবে? 2r প্লাস 4তম পদ। তাহলে 2r প্লাস 4তম পদ বের করছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি 2r প্লাস 3 প্লাস 1। কেন? r প্লাস 1 ফর্মে লিখলাম। এখানে r বলতে কাকে বোঝায়? 2r প্লাস 3। আচ্ছা, কোন বিস্তৃতির জন্য করছে? এই বিস্তৃতির জন্য করছি। তাহলে এই বিস্তৃতি n এর ভ্যালু কত? 18। তাহলে আমরা জানি r প্লাস 1তম পদ বের করার সূত্র কি? n কম্বিনেশন r। n বলতে কাকে বুঝি? 18। r বলতে কাকে বুঝি? 2r প্লাস 3 লিখলাম। a বলতে কাকে বুঝছি? 1। তাহলে 1 এর উপর পাওয়ার কি হবে? এই দুইটার পার্থক্য 18 মাইনাস 2r মাইনাস 3। আচ্ছা, x x রইল, x এর উপর পাওয়ার কি হবে? নিচে যা আছে সেটা হচ্ছে x এর পাওয়ার 2r প্লাস 3 হলো। আচ্ছা, 1 এর উপর যাই থাক সেটা 1ই হবে, সো এই ক্যালকুলেশন বার। তাহলে বাকি থাকলো কি 18 কম্বিনেশন 2r প্লাস 3 x টু দি পাওয়ার 2r প্লাস 3। তাহলে 2r প্লাস 4তম পদ বের করলাম। এখন কোন পদ বের করতে হবে? r মাইনাস 2, r মাইনাস 2 বের করছি। এটাকে আমরা ঠিক আগের মতো সাজিয়ে লিখছি r মাইনাস 3 প্লাস 1। তার মানে r প্লাস 1 ফর্মে লিখলাম। এখানে r বলতে কাকে বুঝি? r মাইনাস 3। তাহলে r প্লাস 1তম পদ বের করব কোন বিস্তৃতির জন্য? এই বিস্তৃতির জন্য। তাহলে এখানে n বলতে কাকে বুঝি? 18। তাহলে n কম্বিনেশন r, n মানে 18, r মানে হচ্ছে r মাইনাস 3, a টু দি পাওয়ার n মাইনাস r, a মানে হচ্ছে 1 আর n মানে হচ্ছে 18, এই দুইটা পার্থক্য লিখলাম। আর x এর উপর পাওয়ার কি হবে? x এর উপর পাওয়ার হবে নিচের সংখ্যাটা। ওকে, 1 দরকার নেই, কারণ 1 এর উপর যাই হোক সেটা 1ই হবে। সো বাকি থাকলো কি 18 কম্বিনেশন r মাইনাস 3 x টু দি পাওয়ার r মাইনাস 3। এখন কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই দুটি পদের সহগ সমান। তাহলে আচ্ছা, এই পদের সহগটা কত? x এর সহগ হচ্ছে এটা, আর এখানে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে এটা। তাহলে এই দুইটা সমান। তাহলে প্রশ্ন মতো এত সমান এত লেখা যায়। তো একটু আগে আমরা একটা ফর্মুলা দেখেছি, সেই ফর্মুলা আবারও প্রয়োগ করতে হচ্ছে। n কম্বিনেশন x ইকুয়াল টু n কম্বিনেশন y হলে x প্লাস y সমান n, এটা আমরা জানি। এখান থেকে এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। n বলতে এখানে 18, x বলতে 2r প্লাস 3, y বলতে r মাইনাস 3। তাহলে x প্লাস y ইকুয়াল টু n। ক্যালকুলেশন করলাম, আর এর ভ্যালু কত হলো? 6। আর এর মান বের হয়ে গেল। ওকে, আচ্ছা, ঠিক একই নিয়ম আরও দুটি অঙ্ক খেয়াল করি। এখন বলা হচ্ছে কি এই বিস্তৃতির r প্লাস 1তম পদের সহগ এবং r প্লাস 3তম পদের সহগ সমান। যদি তাই হয় তাহলে এটা প্রমাণ করো 2r সমান n মাইনাস 2। তাহলে কোন কোন পদ বের করতে হবে আমাকে? r প্লাস 1তম পদ। আর কি বের করতে হবে? r প্লাস 3তম পদ। কোন বিস্তৃতির জন্য? এই বিস্তৃতির জন্য। আচ্ছা দেখি, r প্লাস 1তম পদ বের করছি। তাহলে এখানে n বলতে কাকে বুঝি? n বলতে হচ্ছে n, n c r। a বলতে কাকে বুঝি? 1। তাহলে 1 এর উপর পাওয়ার কি হবে? এই দুইটার বিয়োগফল n মাইনাস r। x x এর উপর পাওয়ার কি হবে? নিচে যে সংখ্যা আছে সেটা। ওকে, 1 কে বাদ রেখে বাকিটা লিখলাম। তাহলে আমার r প্লাস 1তম পদ বের হলো। এবার আমি r প্লাস 3তম পদ বের করি। তাহলে r প্লাস 3 কে আমি এভাবে সাজিয়ে লিখতে পারি। এই মুহূর্তে r মানে হচ্ছে r প্লাস 2। তাহলে কি হবে? n কম্বিনেশন r, n বলতে হচ্ছে n, r বলতে বুঝি r প্লাস 2, a বলতে বুঝি 1। তাহলে 1 এর পর পাওয়ার কি হবে? এই দুইটার পার্থক্য n মাইনাস r মাইনাস 2। তারপর x এর পর পাওয়ার কি হবে? নিচের সংখ্যাটা লিখলাম। তাহলে 1 কে বাদ রেখে বাকিটা লিখলাম। কি বলা হচ্ছে? এই দুইটা পদের সহগ সমান। তাহলে এই পদের সহগ হচ্ছে ncr আর এই পদের সহগ হচ্ছে ncr প্লাস 2। তাই প্রশ্ন মতো এত সমান এত। ঠিক আগের মতো সূত্র অ্যাপ্লাই করলাম, তারপরে ক্যালকুলেশন করলাম, তাহলে প্রমাণটা চলে এলো। ওকে, একই নিয়মের আরেকটা অঙ্ক।
বলা হচ্ছে কি এই বিস্তৃতির r প্লাস 1তম পদ এবং 3r মাইনাস 1তম পদের সহগ সমান। যদি তাই হয় তাহলে r এর মান নির্ণয় করো। তাহলে কি কি বের করতে হবে? r প্লাস 1তম পদ, আমি r প্লাস 1তম পদ বের করছি। কোন বিস্তৃতির জন্য? এই বিস্তৃতির জন্য। তাহলে এখানে n বলতে কাকে বুঝি? 14। তাহলে কি হচ্ছে 14cr। a বলতে কাকে বুঝি? 1। তাহলে 1 এর পাওয়ার কি হবে? এই দুইটার পার্থক্য লিখলাম। x এর পাওয়ার কি হবে? নিচের সংখ্যাটা, সূত্র প্রয়োগ করলাম। তাহলে কি হলো? 14cr, 1 কে বাদ রেখে লিখলাম x টু দি পাওয়ার r। এখন কোন পদ বের করতে হবে? 3r মাইনাস 1। তাহলে 3r মাইনাস 1 কে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি 3r মাইনাস 2 প্লাস 1। তাহলে এই মুহূর্তে r সমান হচ্ছে 3r মাইনাস 2। আর n বলতে কাকে বুঝি? 14 কে বুঝি। তাহলে সাধারণ পদ কি হচ্ছে? n cr, n বলতে 14, r বলতে হচ্ছে 3r মাইনাস 2। a বলতে কাকে বুঝি? 1, 1 এর পাওয়ার কি হবে? এই দুইটার পার্থক্য লিখলাম। x এর পাওয়ার কি হবে? x এর পাওয়ার হলো নিচের সংখ্যাটা, সেটা লিখলাম। তাহলে 1 কে বাদ রেখে বাকিটা লেখা যায়। ওকে, এখন কি বলা হচ্ছে? দুইটা পদের সহগ সমান। তাহলে প্রথম পদের সহগ হচ্ছে 14cr আর দ্বিতীয় পদের সহগ হচ্ছে 14c3r মাইনাস 2। তো প্রশ্ন মতো এত সমান এত, ঠিক আগের মতো সূত্র অ্যাপ্লাই করলাম, তারপর ক্যালকুলেশন করলাম, আর এর ভ্যালু কত? 4। এই অর্থাৎ সহগকে ব্যবহার করে মান নির্ণয় করা। আর সহগ যখন বের করেছে তখন সাধারণ পদকে আমরা ব্যবহার করেছি। এই হলো অঙ্কগুলো। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এখানে এই তিনটা অঙ্কের মধ্যে সহগ নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা সহগ নির্ণয় করেছি কার সাহায্য নিয়ে? সাধারণ পদের সাহায্য নিয়ে সহগ নির্ণয় করেছি। কিন্তু এই অঙ্কগুলির ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটনা ঘটবে। কি? আমরা সাধারণ পদকে ব্যবহার করব না। আচ্ছা, এর পেছনে কারণটা কি হতে পারে সেটা আগে খেয়াল করি। এই বিস্তৃতির x টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করতে বললো। আচ্ছা, খেয়াল করি এখানে এই বিস্তৃতির মধ্যে দুইটি অংশ, এই দুইটি অংশের গুণফলের বের করতে হবে। আমরা আগে যে অঙ্কগুলো করেছি এখানে শুধু একটা অংশ ছিল, এই কারণে আমরা সাধারণ পদের সাহায্য নিয়ে সেটা সহগ বের করতে পেরেছি। যেহেতু এখানে এক্সপ্রেশনগুলো দুইটার গুণফল আকারে দেওয়া আছে, সো এই মুহূর্তে আমি আর সাধারণ পদকে ব্যবহার করতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে আমাকে এই এক্সপ্রেশনের সাহায্য নিয়ে করতে হবে। এই বায়োনোমিয়াল এক্সপ্রেশনের সাহায্য নিয়ে এখন এই বিস্তৃতির সহগগুলো বের করতে হবে। আচ্ছা, খেয়াল করি এই বায়োনোমিয়াল এক্সপ্রেশনটা কেমন ছিল। এখানে এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, দুইটা পদ ভেঙে যাচ্ছে, এর পাওয়ার ক্রমান্বয়ে কমছে আর x এর পাওয়ার ক্রমান্বয়ে বাড়ছে। এর পাওয়ার কোথা থেকে শুরু হচ্ছে? n থেকে শুরু হচ্ছে, n n-1 n-2, শেষে হচ্ছে n টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে কত? 1। আর x এর পাওয়ার ক্রমান্বয়ে কি হচ্ছে? বাড়ছে। সেটা কত থেকে শুরু? 0 1 2 3 এভাবে n পর্যন্ত। আর এখানে কি হচ্ছে? nc1 nc2 এভাবে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এখন এই এক্সপ্রেশনের সাহায্য নিয়ে এগুলোকে ভেঙে ভেঙে লিখবো। আচ্ছা, এখানে a মানে কত? 1, x মানে কত? ট্রাইস x। ঠিক এটাকে যদি ফলো করি, এই স্টাইলে যদি এটাকে ভেঙে লিখি তাহলে কি হবে দেখো তো। প্রথম কি? a টু দি পাওয়ার n, a মানে হচ্ছে 1, 1 এর পাওয়ার যাই হোক সেটা হবে 1, n মানে হচ্ছে 4। তারপর আসো n কম্বিনেশন 1, n মানে হচ্ছে 4, 4 কম্বিনেশন 1, a টু দি পাওয়ার n মাইনাস 1, a যেহেতু 1 সো এর চিন্তা বাদ। তাহলে আমরা শুধু x এর চিন্তা করি। x বলতে কাকে বুঝি? ট্রাইস x। তাহলে x এর পাওয়ার ক্রমান্বয়ে বাড়বে। ফার্স্টে খেয়াল করো, ট্রাইস x x হোল স্কয়ার, ট্রাইস x হোল কিউব, ট্রাইস x হোল টু দি পাওয়ার 4। কারণ কি? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, এখানে 4 এ শেষ হলো। আর এখানে কি হচ্ছে? 4c1 4c2 4c3। আর এর ভ্যালু কত ছিল? 1। তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 হবে, সো 1 কে আমরা বাদ দিয়ে লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করলাম? এক্সপান্ড করলাম এই এক্সপ্রেশনের সাহায্য নিয়ে। একইভাবে এখন এটাকে আমরা কি করি? এক্সপান্ড করি। এখানে আমি এটাকে a - b হোল কিউবের সূত্র সরাসরি প্রয়োগ করতে পারি। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব করলাম। এখন মেইন টার্গেট কি? এখন আমরা একটা কাজ করি, 4c1 মানে কি সেটা 4c1 এবং 3 গুণ করে রেজাল্ট বের করলাম। এটা রেজাল্ট বের করলাম, তারপর এগুলো ভেঙে লিখলাম, এখানে এগুলো ক্যালকুলেশন করলাম, এই অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলাম। আচ্ছা, এখন আমার মেইন টার্গেট কি? আমাকে x টু দি পাওয়ার 5 এর সহগ বের করতে হবে। তার মানে কি? এটা এবং এটা গুণ করে যেখানে যেখানে x টু দি পাওয়ার 5 পাওয়া যাবে ঠিক তার সহগগুলোকে আলাদা করতে হবে।
এখন আমি কি পুরোটা গুণ করব নাকি? না। তাহলে একটা কাজ করা যায়, কি করা যায়, কাকে কাকে গুণ করলে x টু the 5 পাওয়া যায় সেগুলো দেখি। আচ্ছা দেখি তো 1 দিয়ে এখানে কাউকে গুণ করলে x টু the 5 পাওয়া যাবে কিনা। না, যাবে না। সো 1 দিয়ে গুণফলটা বাদ। এবার দেখি তো এই x দিয়ে গুণ করলে কোথাও x টু the 5 পাওয়া যাবে কিনা। না, সর্বোচ্চ 4 পাওয়া যাবে। সো এটাও বাদ। x স্কয়ার দিয়ে কাকে গুণ করলে পাবো? a কে পাবো। তাহলে x স্কয়ার ইনটু x কিউব, তাহলে x টু the 5 পাওয়া যাচ্ছে। তাহলে তার আগে সহগ কি হচ্ছে 54 ইনটু -1 মানে কত? -54। তাহলে এটা কাজ শেষ, এটা দিয়ে আর পাবো না। এবারে দেখি x কিউব দিয়ে কাকে গুণ করলে পাবো? a কে গুণ করলে পাবো। তাহলে কি হচ্ছে 108 ইনটু 3, তার মানে কত? 324। তাহলে এটা কাজ শেষ, এটা দিয়ে আর পাবো না। এবার দেখি তো 81 x টু the 4, x টু the 4 কে a কে গুণ করলে পাবো। তাহলে 81 ইনটু 3 উইথ নেগেটিভ করলাম, তাহলে আমি কি পেয়ে গেলাম? x টু the 5 এর সহগগুলো পেয়ে গেলাম। তাহলে এখন এটা রেজাল্ট কত? 27 হয়ে গেল। তাহলে কি করলাম আমরা? সাধারণ পদের সাহায্য না নিয়ে বায়োনোমিয়াল এক্সপানশনের সাহায্য নিয়ে আমরা সহগ নির্ণয় করেছি। সাধারণ পদের সাহায্য কেন নিতে পারিনি? কারণ এখানে দুইটা এক্সপ্রেশন গুণ অবস্থায় আছে, এখানে সেই সূত্র প্রয়োগ করার সুযোগটা আমার তৈরি হচ্ছে না। সেই সুযোগটা পাইনি বলেই আমাকে এক্সপ্রেশনটা ব্যবহার করতে হলো। ঠিক, তাহলে একই নিয়মে এটা বলা হচ্ছে কি, এই এক্সপ্রেশনে x টু the 5 এর সহগ নির্ণয় করো। ঠিক এটা যেভাবে করলাম ঠিক এটা একইভাবে করবা। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। তাহলে কিভাবে করবে? ঠিক এটাকে এক্সপ্রেশন দিয়ে ভাঙবা, এটাকে এক্সপ্রেশন দিয়ে ভাঙবা। এবার গুণফল কি করবা? যেখানে যেখানে x টু the 5 পাওয়া যাবে ঠিক সেগুলোকে আলাদা করবা, ঠিক এই স্টাইলে। ওকে, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। আসো ঠিক একই নিয়মে আরেকটা অঙ্ক করি। এখানে বলা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 1 প্লাস এক্স হোল টু দি 7, এখানে x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে বললো। আচ্ছা একটা কাজ করি, এই এক্সপ্রেশনটা লিখলাম, এটাকে আমি দুইটা অংশে ভাগ করতে পারি, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7। আচ্ছা এবার খেয়াল করো তো, এখানেও 7 এখানেও 7, তাহলে এটাকে একসাথে করতে পারি। একসাথে করলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো। তাহলে এখন দেখো তো এই এক্সপ্রেশনকে আমি ভেঙে লিখতে পারি এই ফর্মুলার সাহায্য নিয়ে। ঠিক সেটাই করলাম, এই ফর্মুলার সাহায্য নিয়ে আমি এক্সপ্রেশনটা ভেঙে লিখলাম। হলো, এখন কি করতে হবে? এই এক্সপ্রেশনকে এটা দিয়ে গুণ করতে হবে। এখন গুণ করে কি করতে হবে? আমাকে x টু দি 7 কে খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখি তো, একটু খেয়াল করো, x স্কয়ার, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 8, তার মানে এখানে সবগুলো হচ্ছে জোড় x এর পাওয়ার। তাহলে 1 দিয়ে এমন কাউকে তুমি গুণ করে কি পাবা না? x টু 7 কে পাবা না। অর্থাৎ এমন কোন টার্মস এখানে পাবা না যাকে গুণ করলে তুমি 1 দিয়ে গুণ করলে x টু 7 পাওয়া যাবে। সো 1 দিয়ে এখানে ক্যালকুলেশন করে কাউকে কি পাওয়া যাবে না? x টু 7 কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে দেখি তো এবার x দিয়ে পরীক্ষা করে দেখি কাকে করলে পাওয়া যায়। দেখো তো x, এটা হচ্ছে x টু দি 6 উইথ নেগেটিভ, এটা এবং এটা গুণ করো, তাহলে কি হচ্ছে? এই সহগটা কত? 7 কম্বিনেশন 3, এখানে কি আছে? নেগেটিভ, আর এখানে নেগেটিভ কত? -1, তারপর পাওয়ার কত? 3। এটা কার সহগ? x টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে এখন কি হচ্ছে? -1 এখানে কয়টা হলো? 4টা হলো, তাহলে এটা প্লাস হয়ে গেল 7 কম্বিনেশন 3, রেজাল্ট কত? 35। তাহলে এই তিনটা অঙ্কের মধ্যে আমরা কি দেখলাম? সাধারণ পদের সাহায্য না নিয়ে আমরা বায়োনোমিয়াল এক্সপানশনের সাহায্য নিয়ে সহগ বের করলাম। আচ্ছা এখন আমরা সহগ নির্ণয়ের আরো কিছু চমৎকার কৌশল শিখব। আচ্ছা এই পর্যন্ত যা করেছি সবগুলো ছিল দ্বিপদী বিস্তৃতি। এখন খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে এই বিস্তৃতি সহগ নির্ণয় করতে হবে। এখানে আর দ্বিপদী বিস্তৃতি নাই, এ সহগ নির্ণয় করতে হবে। এটাও কোনো দ্বিপদী বিস্তৃতি না, এটাও কোনো দ্বিপদী বিস্তৃতি না। তাহলে ঠিক এই অবস্থায় সহগ নির্ণয় করতে হবে। আচ্ছা দ্বিপদী বিস্তৃতি যে কনসেপ্ট সেটাকে আমি আরেকটু কি করতে যাচ্ছি, একটু ডেভেলপ করতে যাচ্ছি। দেখি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, আমরা জানি এর সাধারণ পদ হচ্ছে এই টার্মস, এটা হচ্ছে সাধারণ পদ r প্লাস 1তম পদ। আচ্ছা এই r প্লাস 1তম পদের মধ্যে কি আছে? x টু দি পাওয়ার r আছে, তার মানে এটা হচ্ছে x টু দি পাওয়ার r সম্বলিত পদ। আচ্ছা খেয়াল করো তো, এই যে
পাওয়ারটা কি হচ্ছে, পাওয়ারটা দুইজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, কার মধ্যে, এর মধ্যে এবং এক্স এর মধ্যে। আচ্ছা এক্স এর মধ্যে কি হচ্ছে আর, বাকিটা কার মধ্যে পড়তেছে, এর মধ্যে। তাহলে টোটাল পাওয়ার কত দেখো তো, এই দুইটা যোগ করলে এটা হয় কিনা, এন মাইনাস আর। ওকে, তাহলে এবারে এই চিন্তা, এটাকে যদি আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা খেয়াল করো তো, এই দুইটা পদের মধ্যে পাওয়ারটা ভাগ হয়ে গেল, এটা একটা চিন্তা। এবারে খেয়াল করো নিচের টার্মসগুলো কি হচ্ছে, নিচের টার্মসগুলো হচ্ছে এদের ফ্যাক্টোরিয়াল। এটাকে চিন্তা করতে পারি এভাবে। ওকে, তাহলে এখন খেয়াল করো তো, ঠিক এই অংশের মধ্যে এক্স টু দি পাওয়ার আর এর অংশটা কি, এটা এক্স টু দি পাওয়ার আর এর সহগটা হচ্ছে এটা। আচ্ছা এটাকে আমি চাচ্ছি আরেকটু এক্সপান্ড করার জন্য, দেখি পারি কিনা। আচ্ছা মনে করো আমার কাছে 12টা বল আছে, আমি তিনজনের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। 12টা বল তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট করব। আমি চাচ্ছি আমি প্রথম জনকে দিব 4টা বল, আমি দ্বিতীয় জনকে দিতে চাচ্ছি 5টা বল, তাহলে 4 5 9 বাকি থাকলো 3টা। আমি তৃতীয় জনকে দিতে চাচ্ছি 3টি বল। টোটাল এই 12টি বল আমি তিনজনের মধ্যে এভাবে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। আচ্ছা দেখি তো, তাহলে এই 12টি বল আমি প্রথম জনকে কত উপায়ে আমি দিতে পারি, সেটা 12 কম্বিনেশন 4 এই উপায়ে দিতে পারি। আচ্ছা তাহলে আমি 4টা দিয়ে দিলাম, এই মুহূর্তে আমার আছে কয়টা, 8টা। তাহলে 8টা বল থেকে 5টা বল আমি কতভাবে নির্বাচন করতে পারি, 8 কম্বিনেশন 5 হলো। আচ্ছা টোটাল বল কয়টা হয়ে গেল, 9টা। এই মুহূর্তে আছে কয়টা, 3টা। তাহলে 3টা বল থেকে 3টা বল তৃতীয় জনকে দেওয়ার জন্য আমি কতভাবে নির্বাচন করতে পারি, 3 C3। আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো, এগুলো সবগুলো একসাথে হলো না, তাহলে এগুলো কি হবে, সব গুণ হবে। তাহলে 12C4 8C5 3C3 এভাবে লেখা যায়। আচ্ছা এবারে এখন আমি সূত্র অ্যাপ্লাই করি, অ্যান্ড সিআর এর সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, 12 ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর লেখা যাবে। এটা কি 8 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 3 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 0 করলাম। আচ্ছা দেখি তো এখন কি হচ্ছে, 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে কি থাকলো 4 5 3 আর ফ্যাক্টোরিয়াল 0 মান কত 1, তাহলে এটাকে এইভাবে লেখা যায় কিনা, 12 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি খেয়াল করো, আবার 12টা বল আমি তিনজনকে ডিস্ট্রিবিউট করেছি। প্রথম জনকে আমি কয়টা দিয়েছি, 4টা, ঠিক তার ফ্যাক্টোরিয়াল। দ্বিতীয় জনকে কয়টা দিয়েছি, 5টা, ঠিক তার ফ্যাক্টোরিয়াল। তৃতীয় জনকে কয়টা দিয়েছি, 3টা, ঠিক তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে, অর্থাৎ যতটি করে দিচ্ছি ঠিক সবগুলো কি হচ্ছে, নিজে ফ্যাক্টোরিয়াল আকারে চলে আসছে, আর এদের যোগফলটা কার সমান হচ্ছে, 12 এর সমান হচ্ছে। অর্থাৎ একটা অংশ 3টা অংশে ভাগ হয়ে যাচ্ছে এবং সেগুলো ফ্যাক্টোরিয়াল আকারে নিচে চলে আসছে আর যোগফলটা তার সমান হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক এই কনসেপ্টটা আমি এখানে ইউজ করতে পারি। এখানে কয়টার জন্য ছিল, 2টার জন্য ছিল। এখানে কয়টার জন্য, 3টির জন্য। তাহলে এই 3টির জন্য এই কনসেপ্টটা যদি হয়, তাহলে এখন দেখি এই কনসেপ্টটা এখানে ইউজ করতে পারি কিনা। আচ্ছা এখন বলা হচ্ছে এত এর বিস্তৃতিতে এত এর সহগ কত। আচ্ছা যাকে বিস্তৃতি করব সেখানে কয়টি পার্ট, 3টি পার্ট। তাহলে একটু আগে যে কনসেপ্ট ডেভেলপ করছে সেই কনসেপ্টটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা তাহলে এই বিস্তৃতির মধ্যে আমাকে এত সম্বলিত পথ আমি বের করতে চাচ্ছি। ওকে, 3টি অংশ, আমি 3টে অংশকে আলাদা করলাম। তাহলে এখানে এই পথ যদি পেতে হয় তাহলে x উপর পাওয়ার কত থাকতে হবে, 3 হতে হবে। আমি এখানে x উপর পাওয়ার 3 করে দিলাম। y উপর পাওয়ার কত হতে হবে, 4, এখানে 4 দিলাম। z উপর পাওয়ার কত হতে হবে, 5 দিলাম। আচ্ছা যখন ডিস্ট্রিবিউট করলাম সাথে সাথে এটা চ্যাট করে দেখি তো, 3 4 7 7 5 12। তাহলে আমি এই 12 পাওয়ারটাকে আমি 3টে অংশে ভাগ করলাম, 3 জনকে দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল পাওয়ার কত ছিল, 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাগ করে দিলাম, একে দিলাম 3 প্রথম পার্টকে, সেকেন্ড পার্টকে দিলাম 4, থার্ড পার্টকে দিলাম 5। তাহলে আমি একে এভাবে লিখতে পারি। আচ্ছা আমার মেইন টার্গেট কি, একে বের করা। তাহলে এবারে আমি এক্স ওয়াই জেডগুলোকে আলাদা করে ফেলি। এক্সকে আলাদা করলে তার উপর পাওয়ার আছে কিউব, ওয়াইকে আলাদা করলে তার উপর পাওয়ার 4, জেডকে আলাদা করলে পাওয়ার হচ্ছে 5, আর বাকিগুলো লিখলাম 12 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই এক্স টু দি পাওয়ার
এক্স কিউব ওয়াই ফোর জেড টু দি পাওয়ার 5 এর সাথে যেটা আছে এটা হচ্ছে তার সহগ, আমাকে এটাই বের করতে বললো। শেষ। তাহলে এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা অঙ্কটা করলাম। আচ্ছা, এবারে দেখি পরের এই দুটি অঙ্ক একই নিয়মের। এখন বলা হচ্ছে কি, এতই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ নির্ণয় করো। ঠিক একইভাবে দেখো তিনটি অংশ, আমি তিনটি অংশ আলাদা করলাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে এমনভাবে এখানে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করতে হবে যাতে করে এক্স টু দি পাওয়ার 8 তৈরি করা যায়। আচ্ছা দেখি এখন তৈরি করার নিয়মটা কি, কৌশলটা কি হচ্ছে খেয়াল করো। প্রথমে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 3, এখান থেকে স্টার্ট করব। এখানে সাপোজ আমি এখানে পাওয়ার মনে করো 0 দিলাম, ওকে, এখানে 0 দিলাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে মিলাতে হবে কত, এক্স টু দি পাওয়ার 8, তাহলে এখানে কত দিলে সেটা 8 হবে, 4 দিলে হবে। তাহলে পাওয়ার কত হলো, 0 প্লাস 4 মানে 4, টোটাল পাওয়ার কত 9, আরো কত রইল 5, এই 5 দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার একটা অংশ তৈরি হলো, এর মধ্যে আমি এক্স টু দি পাওয়ার 8 কে খুঁজে পাচ্ছি। আচ্ছা দেখি আর করা যায় কিনা, তিনটি অংশ। আচ্ছা তাহলে টোটাল পাওয়ার কত 9, এই 9 কত কততে ভাগ হলো, 5, 4, 0, ওকে। আচ্ছা এবার আসি, আমি আবার তিনটে অংশকে লিখলাম। এবার 0 না, এবার 1 দিয়ে স্টার্ট করি। দেখি এখানে যদি 1 দিই তাহলে কি হয়, এক্স কিউব। আচ্ছা আমার কত মিলাতে হবে, 8, তাহলে এখানে কত দিলে সেটা 8 হতে পারে, কিউব। তাহলে এখানে এক্স কিউব, এখানে 1 দিলে হচ্ছে কিউব, আর এখানে কত দিলে সেটা হবে, 2 দিলে হবে, 2 দুগুণ 4 না, 3, 3 দুগুণ 6 না, তাহলে এখানে 1 দিয়ে করলে এখানে মিলাতে পারবো না, সো 1 বাদ। তাহলে এবার দেখি তো 2 দিয়ে করলে হয় কিনা, এখানে আমি 2 দিলাম, তাহলে কি হচ্ছে 3 দুগুণ 6, 6 2 8 মিলে গেল। তাহলে এখানে কি, এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে পাওয়ার 2 প্লাস 1 3, টোটাল পাওয়ার 9, আরো কত দেওয়া যাবে, 3 আরো 6। তাহলে দেখো পাওয়ারটা ডিস্ট্রিবিউট করলাম কত, এখানে দিলাম 6, এখানে 1, এখানে 2, এভাবে দিলে কি পাওয়া যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 8 কে খুঁজে পাওয়া যাচ্ছে। হলো, তাহলে কি হচ্ছে দেখো তো, ফ্যাক্টোরিয়াল 9, তাহলে কত কত অংশ ভাগ করলাম, ফ্যাক্টোরিয়াল 6, তারপরে কত, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, হলো। আচ্ছা এবারে খেয়াল করি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 8 একে গুণ করলে এক্স টু দি পাওয়ার 8 পাচ্ছি, সাথে কি আছে, একটা নেগেটিভ আছে সাইন, সরি এটা হচ্ছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ হচ্ছে এটা, এর রেজাল্ট হচ্ছে 126। আর এখানেও আমি কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 8 পাচ্ছি, মাইনাস অফ পাওয়ার জোর, সেটা প্লাস হয়ে যাবে, তার সহগটা হচ্ছে এই পার্ট, তাকে ক্যালকুলেশন করা হবে 252, তাহলে রেজাল্ট কত, 378। এটা কার সহগ, এক্স টু দি পাওয়ার 8 এর সহগ। আচ্ছা এটাকে তো আর কোনোভাবে লেখা যাবে না, এই কারণে আমাকে এখানে স্টপ করতে হলো। আচ্ছা তাহলে এখন বলা হচ্ছে এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো। ওকে, এখানে তিনটি অংশ আমরা আগে আলাদা করি, 1 এক্স, এক্স কিউব। তাহলে এগুলো দিয়ে আমাকে বানাতে হবে এক্স টু দি পাওয়ার 5। তো নিয়মটা কি বললাম, এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার সেখানে 0 দিয়ে শুরু করি, এখানে 0 দিলাম, তাহলে এটা 0 করলে এটা রেজাল্ট হয়ে যাচ্ছে 1, তাহলে আমাকে এক্স টু 5 করতে হবে, তাহলে এখানে আমাকে 5 দিলে হয়ে যাচ্ছে। হলো, তাহলে পাওয়ার হচ্ছে 9, 9 এর মধ্যে আমার এখানে ডিস্ট্রিবিউট হলো 5, আরো বাকি রইল 4। তাহলে আমি দেখো তিনটে অংশের মধ্যে পাওয়ার, একটার মধ্যে 4 ডিস্ট্রিবিউট করলাম, একটার মধ্যে 5 করলাম, আর একটার মধ্যে কত করলাম, 0 করলাম। তাহলে এখানে কি হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 0, আর টোটাল পাওয়ার হচ্ছে 9, ফ্যাক্টোরিয়াল 9। ওকে, আচ্ছা হলো। এবার সেকেন্ড আবার করি, তিনটি অংশ আবার লিখলাম, দেখি আর করা যায় কিনা। এবার এখানে পাওয়ার 1 দিয়ে দেখি, 1 দিলাম, তাহলে এক্স কিউব হলো, আমাকে করতে হবে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত দিলে 5 হচ্ছে, 2 দিলে হচ্ছে, করলাম। তাহলে পাওয়ার কত হলো, 1 2 3, তাহলে 9 এর মধ্যে 3 গেল, আর বাকি থাকলো কত, 6, এটা এখানে দিয়ে দিলাম। হলো, আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 9, তাহলে কি কি ডিস্ট্রিবিউট হলো, 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, শেষ। আচ্ছা আর করা যায় কিনা দেখি। এবার এক্স কিউবের উপর যেটা এখানে আমি 2 দিই সাপোজ, তাহলে তখন হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, যেটা এক্স 5 কে কি করছে, ক্রস করছে, সো আর লেখার দরকার নেই, আমার এখানে স্টপ। তাহলে আমি কি পেলাম, আমাকে বের করতে হচ্ছে কার সহগ, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, এখানে একটা অংশ পেলাম আর এখানে একটা অংশ পেলাম, এটাকে সাম করে রেজাল্ট করলে যা হয় সেটাই হচ্ছে আনসার। এই আচ্ছা বলা হচ্ছে কি,
এত এর বিস্তৃতিতে এত এর সহগ নির্ণয় করো। ওকে, আচ্ছা আমি ধরে নিই যে AB সমান হচ্ছে এক্স, BC সমান হচ্ছে ওয়াই, CA সমান জেড ধরলাম। তাহলে এক্সপ্রেশনটা কি হয়ে গেল? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল টু দি পাওয়ার 9। আমি ধরি যে এই বিস্তৃতির মধ্যে আমাকে এই সহগটা বের করতে হবে। ধরলাম যে এক্স টু দি পাওয়ার পি, ওয়াই টু দি পাওয়ার কিউ, জেড টু দি পাওয়ার আর এর সহগ আমাকে নির্ণয় করতে হবে। খেয়াল করো এই এক্স ওয়াই জেড গুলো কিন্তু ABCর মাধ্যমে প্রকাশিত। আচ্ছা দেখি আমরা একটু সামনে যাই। তাহলে আমরা কি করছি? এক্স টু দি পাওয়ার পি, ওয়াই টু দি পাওয়ার কিউ, জেড টু দি পাওয়ার আর সম্বলিত পদ বের করছি। এটা বের করার নিয়ম কি? তাহলে খেয়াল করো এক্স এর পাওয়ার কত আছে পি, ওয়াই এর পাওয়ার কিউ, জেড এর পাওয়ার কত আর। তাহলে এই 9টা এই 3টা অংশে ভাগ হয়ে গেল। এখন তাহলে 9 ফ্যাক্টোরিয়ালের নিচে কি আসবে? এর ফ্যাক্টোরিয়াল আসবে। করলাম, এই লজিকটা আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এখন এক্স মানে কি ধরেছে আমরা? এবি, ওয়াই সমান কি ধরেছে? বিসি, আর জেড সমান কি ধরেছে? সিএ। আচ্ছা এবারে খেয়াল করি তো এর উপর পাওয়ার কি হচ্ছে? তাহলে এখানে পি, এখানে হচ্ছে আর, তাহলে পি প্লাস আর। বি এর উপর পাওয়ার হচ্ছে এখানে পি, এখানে হচ্ছে কিউ, পি প্লাস কিউ। সির উপর পাওয়ার এখানে কিউ, এখানে আর, কিউ প্লাস আর হলো, লিখলাম। আচ্ছা এবারে খেয়াল করি তো আমার মূল পাওয়ারটা কত? 9। তাহলে 9টা কয়টা অংশে ভাগ হয়েছে? পি কিউ আর, তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান কত হবে? 9 হবে। আচ্ছা আমাকে কি বের করতে হবে? a টু দি পাওয়ার 5, তার মানে কি পি প্লাস আর মানে কত? 5। বি টু দি পাওয়ার 6 বের করতে হবে, তার মানে পি প্লাস কিউ সমান হচ্ছে 6। সি টু দি পাওয়ার 7 বের করতে হবে, তার মানে কিউ প্লাস আর সমান হচ্ছে 7 হলো। আচ্ছা পি প্লাস কিউ প্লাস আর সমান 9, পি প্লাস আর সমান 5। তাহলে এখান থেকে আমরা কাকে বের করতে পারি? আমরা এখানে কিউকে বের করতে পারি। কিউ সমান কত? 4। এটার এর আর এর সাহায্য নিয়ে কাকে বের করতে পারি? আর কে বের করতে পারি। আর সমান কত? 9 মাইনাস 6 ইকুয়াল 3। কিউ প্লাস আর সমান যদি 7 হয় তাহলে পি কে বের করতে পারি, পি ইকুয়াল 2। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম? পির মান হচ্ছে 2, কিউর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে কত? 3। খেয়াল করো এই মানগুলো যখন এখানে বসাবো তখন আমার কি হয়ে যাচ্ছে? a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 7 এটা। তাহলে এর সহগটা কোনটা? এর সহগটা এটা। তাহলে সেই সহগের তার মানে কত হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 9। পি এর মান আমরা বের করেছি 2 ফ্যাক্টোরিয়াল, কিউর মান বের করেছি, কিউর মান হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আর আর এর মান বের করেছি, আর এর মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে আচ্ছা পুরো ক্লাসটা আমরা কি কি পড়লাম একটু একবার দেখে নিই। আমরা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বের করেছি। আর প্লাস 1তম পদকে সাধারণ পদ বলা হয়। সেটা কি ছিল? n কম্বিনেশন আর, a টু দি পাওয়ার n মাইনাস আর, x টু দি পাওয়ার r। এই সাধারণ পদের সাহায্য নিয়ে আমরা পদ নির্ণয় করেছি, সহগ নির্ণয় করেছি। আচ্ছা সহগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বেশ আরো কিছু আইটেমের অঙ্ক করেছি, যেখানে আমরা মান নির্ণয় করেছিলাম, প্রমাণ করেছি। মান নির্ণয় করেছি হয় কখনো আর এর মান বের করতে হয়েছে, কখনো n এর মান বের করতে হয়েছে। ওকে আবার দেখা যাচ্ছে যে সহগ নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা সাধারণ পদকে ব্যবহার করতে পারছি না, তখন আমরা বাইনোমিয়াল এক্সপানশনের সাহায্যে নিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। ওকে তাহলে এগুলো ছিল 2টি পদের ক্ষেত্রে। যখন 3টি পদের ক্ষেত্রে হয় তখন কি করতে হয়? তখন আমরা আমাদের কনসেপ্টটাকে ডেভেলপ করেছি, করে তারপর আমরা 3টা পদের জন্য সহগ নির্ণয় করার কৌশলগুলো দেখেছি। তো আজকে ছিল মোটামুটি এই বিষয়। তাহলে পরবর্তী ক্লাসে দেখব যে সাধারণ পদ দিয়ে আর কি করা যায়, আর কি বের করা যায়, এটা আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব। তো সে পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।